ভাগীরথীতে ভেসে যাবে হুমায়ুনের স্বপ্ন। গোটা রাজ্যেই সংখ্যালঘু ভোটারদের একজোট করে বাংলায় সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবেন। এবার এসব কিছুকে ছাপিয়ে ইস্যু হচ্ছে ধর্মীয় ভাবাবেগ। তার হাত কেউ ধরেনি, না আলিমুদ্দিনের মোহাম্মদ সেলিম, না আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তাই বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হয়েছে আসাউদ্দিন ওয়েসিকে। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আজকে অবশ্যই নজর রাখতে হবে রেজিনগরের দিকে, কারণ বাবরি আবেগ ভোট বাক্সে, ওয়েসি হিতে বিপরীত নয় তো। ভাগীরথীতে ভেসে যাবে হুমায়ুনের স্বপ্ন। কি বলছে রেজিনগরের বাসিন্দারা, কি মনে করছে রেজিনগর? বহু ইতিহাসের সাক্ষী রেজিনগর। বাবরি শিলান্যাসের পর থেকে ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, ধর্মীয় আবেগ খানিকটা সীমিত হয়েছে। তবে রেজিনগর বিধানসভা তথা গোটা মুর্শিদাবাদ এবং মালদায়ের ভোট চিত্রে বড় নির্ণায়ক ফ্যাক্টর হতে চলেছে বাবরি। বেলডাঙ্গা শহর থেকে কিছুটা এগোলেই 12 নম্বর জাতীয় সড়ক, আর তার ধারে বিরাট কর্মকাণ্ড। একটা সময় ছাতিয়ানির এই এলাকাগুলি ছিল শুধুই ফাঁকা মাঠ, চাষবাস হতো। বছরে এই সময় অবশ্যই বেশিরভাগ ক্ষেতের গম কাটার সময় হয়ে গিয়েছিল, ফলে ধুধু প্রান্ত ছাড়া আর কিছুই চোখে পড়ার মতো কথা নয়। কিন্তু এখন ছাতিয়ানিতে গেলে একটা বিরাট কর্মযজ্ঞ চোখে পড়বে, সৌজন্যে বাবরি মসজিদ। গত বছর 2025-এ 6 ডিসেম্বর 12 নম্বর জাতীয় সড়কের ধারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যে ধর্মপ্রাণ মুসলিম সমাজ হুমায়ুনের সেই বাবরিতে যুক্ত হতে মুক্ত হস্তে দান করেন। কেউ কেউ ইট, কেউ সিমেন্ট, কেউ বালি, কেউ টাকা পয়সা, যে যা পেরেছেন দান করেছেন। সেই বাবরি চত্বর এখন মসজিদ নির্মাণের কাজ চলছে। মসজিদ চত্বরের দৃশ্যই রোজ বসছে যেন মেলা, যেখানে মসজিদের প্রতিকৃত ছবি, তার টি শার্ট, সরঞ্জাম বিক্রি হচ্ছে। আখের রস, আইসক্রিম, ফুচকা থেকে শুরু করে বসছে নানান দোকান, লেগেছে খাওয়ার হোটেল। স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলা থেকেও ভিড় করছে মানুষ। সেই জনসমাগম এবং সেদিনের অনুদানের বহর দেখে খানিক অতি উৎসাহ আলাদা দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। ভোটের ময়দানে নিজে নেমেছেন, 2 আসন থেকে সঙ্গী হিসাবে পেয়েছেন হায়দ্রাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাউদ্দিন ওয়েসিকে। তার আশা, ধর্মীয় ভাবাবেগকে ভোট বাক্সে যদি আছড়ে ফেলা যায় তাহলে ভোটের সুনামি হতে পারে। শুধু যে তিনি রেজিনগর জিতবে তাই নয়, গোটা রাজ্যেই সংখ্যালঘু ভোটারদের একজোট করে বাংলায় সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবেন। কিন্তু বাবরি শিলান্যাসের পর ভাগীরথীতে অনেকটাই জল বয়ে গিয়েছে। তবে হুমায়ুন কবির দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক অতীত রয়েছে। তিনি এমন কোনো রাজনীতি দল করেননি যা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে রাজনীতির মানচিত্রে নেই। তাই স্বাভাবিকভাবেই রেজিনগর অবশ্যই নজর থাকবে, কারণ নজর থাকবে রেজিনগর লাগোয়া রয়েছে ভরতপুর, একদিকে মুর্শিদাবাদ। তাই রেজিনগর, ভরতপুর এবং সর্বোপরি হুমায়ুন কবিরের ওপর তো নজর রাখতেই হয়, কারণ যেভাবে তিনি বাবরি মসজিদকে সামনে রেখে মানুষের জমায়েত করছিল, সেই জায়গা থেকে অবশ্যই তিনি কি করতে পারেন সেটাই দেখার। কারণ এই রেজিনগর বর্তমান ভোটার সংখ্যা মোটামুটি 2,69,000। এই এলাকায় 62% মুসলিম ভোটার, 38% হিন্দু। তৃণমূলের প্রার্থী করেছেন আতাউর রহমানকে, দলের প্রাক্তন ব্লক সভাপতি। তার স্ত্রী এখন
পঞ্চায়েত সমিতির সভানেত্রী। বস্তুত এলাকায় তৃণমূলের সংগঠন আতাউরের ওপরেই। 2021 সালের এই কেন্দ্রে বিধায়ক ছিলেন রবিউল আলাম চৌধুরী। আতাউরের সঙ্গে তার যে বিশেষ বনিবনা ছিল তেমন কিন্তু নয়। সম্ভবত সেই কারণেই রবিউলকে সরিয়ে পাশের কেন্দ্র বেলডাঙায় প্রার্থী করা হয়েছিল। রেজিনগরে এখন শাসক শিবিরে সেভাবে গোষ্ঠীবাজি চোখে পড়ে না। লড়াইয়ে অবশ্যই রয়েছে কংগ্রেসের জিল্লু শেখ এবং বিজেপির বাপন ঘোষও। দুজনেই সাংগঠনিক স্তরে বেশ পরিচিত মুখ। তবে এই কেন্দ্রে বর্তমানে যে ভোটার সংখ্যা রয়েছে সেই ভোটার সংখ্যাতে কিন্তু কতটা নিজেদের দিকে টানতে পারবে, কারণ সেখানে 62% মুসলিম ভোটার রয়েছে এবং সেই কারণেই হয়তো রেজিনগরটাকে বেছে নিয়েছিল হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির মনে করছেন এই প্রায় 60%-এর কাছাকাছি ভোট নিয়েই তিনি রেজিনগর থেকে বাজি মাত করবেন এবং তিনি স্বপ্ন দেখেছেন আগামীর মুখ্যমন্ত্রী। কারণ এখানে স্থানীয় একাধিক কোনো ইস্যু নেই। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা রয়েছে, কিন্তু বলছে সমস্যা নেই। নির্দিষ্ট এলাকায় কলেজের দাবি রয়েছে। শিল্প তালুকের জন্য জায়গা থাকলেও শিল্প নেই। ঝোপ জঙ্গলের মধ্যে রেজিনগরের শিল্প তালুক লেখা সাইনবোর্ড উকি মারছে। প্রবেশপথে লোহার দুটি গেটে মরচে ধরেছে। সেই সঙ্গে চারদিকে ঝোপ জঙ্গল। স্বপ্ন ছিল 183 একর জমির ওপরে এই শিল্প তালুক ইবাস কারখানা গড়ে উঠবে। একাধিক বহুজাতিক সংস্থার ওয়্যার হাউস হবে, স্থানীয় কর্মসংস্থান হবে। গত 16 বছর সেখানে দু একটি ছোটোখাটো ভবন ছাড়া শিল্প তালুক কিছুই গড়ে ওঠেনি। কিন্তু এবার এসব কিছুকে ছাপিয়ে ইস্যু হচ্ছে ধর্মীয় ভাবাবেগ। বাবরি মসজিদ যা হুমায়ুনের পালে হাওয়া দিতে পারে বলে মনে করা হচ্ছে। এসআইআরে অন্যান্য সংখ্যালঘু এলাকার মতো রেজিনগরে বহু মানুষের নাম বাদ পড়েছে, সেটার ক্ষোভ রয়েছে। কিন্তু সেই ক্ষোভের হুমায়ুন তুলতে পারবে নাকি তৃণমূল তুলবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এমনিতেই রেজিনগর নির্বাচনে স্থানীয় ইস্যুর কোনো অভাব নেই। যে কথাটা আগেই বলছিলাম, বছরের পর বছর কেটে গিয়েছে, শিল্পের কোনো দেখা নেই। সেখানে অধিকাংশ পরিযায়ী শ্রমিক, তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা চলে যান পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে। কিন্তু সেই রেজিনগরে নতুন পালে হাওয়া দিতে চাইছিলেন হুমায়ুন কবির। হুমায়ুনের অ্যাডভান্টেজ হলো তিনি রেজিনগরের বহুদিনের ভোটারকে তারা চেনেন, জানেন। আবার এটাও ঠিক, দীর্ঘদিন তিনি রেজিনগরে স্থানীয় রাজনীতি করেননি। শেষবার রেজিনগরে তিনি বিধায়ক হন, তবে 2011 সালে কংগ্রেসের টিকিটে। আরও মজার কথা আছে, মুর্শিদাবাদে প্রথম কংগ্রেস বিধায়ক হিসাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবির। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রীও করেছিলেন। কিন্তু পরে 2013 সালে উপনির্বাচন, আর এই উপনির্বাচনে রেজিনগরে তৎকালীন কংগ্রেস প্রার্থী রবিউল আলাম চৌধুরীর কাছে হেরে যান। সেই রবিউল পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। 2013 থেকে 2026 পর্যন্ত তিনিই ছিলেন রেজিনগরের বিধায়ক। এর মধ্যে 2016 সালে হুমায়ুন নিজে তাকে নির্দল হিসেবে টেক্কা দেন। টক্কর হয়েছিল, কিন্তু সেবার 5000 ভোটে তৎকালীন কংগ্রেস নেতার কাছে হারতে হয়েছিল। 21 ভোটের আগে তৃণমূলে প্রত্যাবর্তন করেন তিনি, কিন্তু নিজে ওই এলাকায় টিকিট পাননি। তাকে পাঠানো হয়েছিল ভরতপুরে। মোদ্দা কথা, শেষ 1.5 দশক হুমায়ুন রেজিনগরে জেতেনি। তৃণমূলের স্থানীয় নেতারা কি বলছেন? তারা বলছেন রেজিনগরের মানুষ ধর্মীয় রাজনীতি গ্রহণ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ যেভাবে পাচ্ছে সেটার সুফল তৃণমূল কংগ্রেসই পাবে। শাসক দলের আরও দাবি, তাদের সংগঠন এলাকায় এখনও শক্তিশালী। এছাড়াও প্রার্থী আতাউর জনসংযোগে হুমায়ুনের চেয়ে কম যান না। এলাকায় তার যথেষ্ট প্রতিপত্তি রয়েছে।
কিন্তু হুমায়ুন ঘনিষ্ঠ শিবির আবার বলছে অন্য কথা। তাদের বক্তব্য রাজ্যের সংখ্যালঘু উন্নয়নের নাম স্রেফ আইওয়াশ চলছে, সংখ্যালঘু উন্নয়নের নামে স্রেফ আইওয়াশ চলছে, তাছাড়া সরকারি প্রকল্পে দুর্নীতি হচ্ছে। আম জনতা উন্নয়ন পার্টির বক্তব্য, রেজিনগরে ভূমিপুত্র হুমায়ুন সাহেব এখন রাজ্য স্তরের নেতা। আর বাবরি মসজিদ করার সময় যেভাবে তাকে বাধা দেওয়া হয়েছে তাতে ব্যতীত সংখ্যালঘু সম্প্রদায়, আর সেই সহানুভূতির স্রোত ভোট বাক্সে এসে পড়বে। তাছাড়া আসাউদ্দিন ওয়েসির মতো বড় নেতা হুমায়ুনের পাশে দাঁড়ানো সংখ্যালঘু ভোট তার পক্ষে। যদিও তৃণমূলের পাল্টা যুক্তি, বাংলার মানুষ জানে ওয়েসে শুধু ভোট কাটুয়া, বিজেপির সুবিধা হয় এতে। বিহার নির্বাচনে দেখেননি এমন কিছু সংখ্যা গুরু যা তিনি এই নির্বাচনে নামানোর চেষ্টা করেছেন। এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যে বিজেপি কিছুটা ফ্যাক্টর হতে পারে, সেটা ভুলে গেলে চলবে না যে 68% ভোট সংখ্যালঘু। তৃণমূল, আম জনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস টানাটানি করছে, অন্যদিকে 38% হিন্দু অরক্ষিত, যার বেশিরভাগটাই গত 3 নির্বাচনে পড়ে আসছে বিজেপির ভোট বাক্সে। এবারও যদি তেমন হয় তাহলে হুমায়ুন এবং আতাউরের বিধায়ক হওয়ার স্বপ্নের ভাগীরথীর জলে ভেসে যেতে পারে। যদি শাসক দল এবং আম জনতা উন্নয়ন পার্টি দুই শিবিরই এই সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন, তাদের ভাষ্যে বিজেপি এখানে কোনো ফ্যাক্টরি নয়। কিন্তু লড়াই থাকবে রেজিনগরে হুমায়ুন কবির ভাগীরথীর জলে ভেসে যাবে না তো? কারণ তিনি এই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আমরা ওরা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। মানুষ তার জবাব নেবে না। মানুষ প্রশ্ন করেছিল না, সেই প্রশ্নের উত্তর মানুষ চাইবে না। যে সেদিন বলেছিল ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দেবে, আর আজকে হুমায়ুন কবিরের যা সার্বিক পরিস্থিতি, কারণ তার হাত কেউ ধরেনি, না আলিমুদ্দিনের মোহাম্মদ সেলিম, না আইএসএফের নওশাদ সিদ্দিকী, তাই বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হয়েছে আসাউদ্দিন ওয়েসিকে। তাই হুমায়ুন কবিরের কাছে রেজিনগর কত বড় চ্যালেঞ্জ, কতটা কঠিন চ্যালেঞ্জ হাড়ে বুঝতে পেরেছে হুমায়ুন কবির। তিনি এখন হয়তো মনে মনে বলছেন তৃণমূল ছাড়াটাই হয়তো তার জীবনের আরও একটা ঐতিহাসিক ভুল। কেমন হলো আজকের অ্যাকশন রিয়াকশান অবশ্যই জানাবেন, আপনার মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।